বাইকে যেতে পারবে নাকি অটো ভাড়া করবো? তনয়া হুট করে জড়িয়ে ধরে তেহরাবকে। তেহরাব কিছুটা অবাক হয়, পর মুহূর্তে তনয়ার পিঠে হাত রাখে। বেশি কষ্ট হচ্ছে, সরি জান। উম, যেতে পারবো। তেহরাবের খারাপ লাগছে, তার জন্য বুঝি মেয়েটার এই অবস্থা। একটা কথা বলি। তেহরাবের ধ্যান ভাঙে। তনয়াকে সোজা করে দাঁড় করিয়ে প্রশ্ন করে। কি বলবি বল। তনয়া মাথা নিচু করে বলে। সরি আপনাকে এত অপেক্ষা করানোর জন্য। তেহরাব হাসে, আলতো করে চুমু খায় তনয়ার কপালে। চল এখন বাড়ি গিয়ে ওষুধ খেয়ে নিস, ব্যথা কমে যাবে। তনয়া মাথা নাড়ে। অতঃপর দুজনেই রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। ঘণ্টাখানিক বাদে তারা বাড়ি পৌঁছায়। নিচে কাউকে না দেখতে পেয়ে দুজনেই নিজের রুমে চলে আসে। তেহরাব প্রথমে ফ্রেশ হয়ে রেডি হয়ে আসে, এখন তাকে মিলে যেতে হবে। তনয়াও ফ্রেশ হয়ে বাইরে আসে। ততক্ষণে তেহরাব চলে গিয়েছে। তনয়া বারান্দায় আসে, গামছা মিলে দিয়ে রুমে আসতেই দেখে টি টেবিলের ওপরে খাবার ও মেডিসিন রাখা, সাথে একটা চিরকুট। তনয়া প্রথমে চিরকুটটা হাতে নেয়। খেয়ে দিয়ে মেডিসিন নেবে, তারপর রেস্ট নেবে। নিচে যাওয়ার দরকার নেই, আম্মুকে বলে রেখেছে ভালোবাসে। তনয়ের অথর প্রশস্ত হয়, মনে মনে নিজেও বলে ভালোবাসি। ধরণীতে সন্ধে নেমেছে, চারপাশে রক্তিম আভা। তাসলিমার ঘরে বসে আছে ইরা ও তনয়া, আর তাসলিমা গিয়েছে নিচে। এই যে ভাবি, গত রাত কেমন কাটলো? হুম। ইরা দুষ্ট স্বরে বলা কথায় কিছুটা লজ্জা পেল তনয়া, মুচকি হেসে মাথা নিচু করে ফেলল। ইরা তনয়ার হাত ধরে বলে, এত লজ্জা রাখ কোথায় বলো তো? আমার তো বাপু একটু লজ্জা লাগে না। তনয়া আবারও হাসে, মনে মনে বলে, ভাই যেমন বোনও তো তেমনই হবে। সে যাই হোক, রেজাল্টের পরে কি করবে কিছু ভেবেছো? ইরার কথায় তনয়া তার দিকে তাকায়। এখনো কিছু ভাবিনি, রেজাল্ট দিক আগে। হেই বোকা মেয়ে, এখন থেকেই তো প্রিপারেশন নিতে হবে। কোন কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা আছে বা কি হওয়ার? তনয়া নিশ্চুপ হয়ে গেল, কিছু একটা ভাবছে সে। আনমনে জবাব দিল, মানুষ অন্যায় করলেও টাকা থাকলে পার পেয়ে যায়। টাকার মূল্য মানুষের জীবনের থেকেও বেশি, তাই না? তনয়ার মুখে হঠাৎ এমন কথা শুনে ইরার হাসি মুখটায় ভর করে অবাকতা। তনয়ার এসব কথার মানে বুঝল না সে। হঠাৎ এমন কথা বলছো যে? কিছু হয়েছে তনয়া? তনয়া চমকায়, দ্রুত মাথা নাড়ায়। না না, কি হবে? যাই হোক, ইচ্ছে ছিল মেডিকেলে পড়বো, বাকিটা আল্লাহর হাতে। ইরা হাসল। অবশ্যই তোমার রেজাল্ট ভালোই হবে। সাহিল তো প্রায় তোমার কথা বলে, পড়াশোনা নাকি অনেক ভালো। আর মেডিকেল যেহেতু পড়তে চাও, তবে এখন থেকেই আবারও পড়াশোনা শুরু করো। বিভিন্ন ভালো লেখকের বই আছে, এগুলো পড়তে পারো। ভাইয়াকে বলে দেখো বই এনে দিবে নে। তনয়া মাথা নাড়ে, ভালো লাগছে না তার। এমন সময় ঘরে প্রবেশ করে তাসলিমা। ইরা, তোর আব্বারে কল করতো, বল আমার প্রেশারের ওষুধটা আনতে। আর তনয়া, তুই মা এক কাজ কর, তেরা চলে আসবে এক্ষুনি, ওর জন্য নুডলস রান্না কর। ইরা ইউসুফকে কল করে ফোনটা তাসলিমার হাতে ধরিয়ে দেয়। তনয়ার কাছে এসে বলে, চলো দুজনে মিলে করি, নুডলস না পাস্তা রান্না করব। চলো চলো। তনয়া উঠে দাঁড়ায়। তার আশেপাশের মানুষগুলো এত চমৎকার কেন? সে এতই ভাগ্য নিয়ে জন্মেছে। তনয়া আর ইরা মিলে রান্নাঘরে আসে। তনয়া পাস্তা সিদ্ধ করতে বসিয়ে দেয়, ওদিকে ইরা চিজ বের করছে। কিছু সময়ের মধ্যে ঝটপট পাস্তা রান্না করে ফেললো তারা। বাটিটা টেবিলে রাখতেই কলিং বেল বেজে উঠল। আমি যাচ্ছি। ইরার কথায় তনয়া পা বাড়ায়, বলে, তুমি বসো, আমি যাই। তনয়া এসে দরজা খুলে দিল। ইউসুফ এসে, হাত ভর্তি তার শপিং ব্যাগ। বাবার হাতে এত ব্যাগপত্র দেখে ইরা দ্রুত এসে সোফায় বসে। কি এগুলো? ইরা বসে পড়ে ইউসুফের পাশে। ইউসুফ মুচকি হাসে। বলছি, তার আগে একটু পানি খাওয়াও তো তনয়া। তনয়া মুচকি হেসে পানি এনে ইউসুফকে দেয়। পানি পান করে গ্লাসটা টেবিলে রাখে। 3টে শাড়ি এনেছি, ভালো লেগেছিল তাই। একই ডিজাইনের, শুধু কালার ভিন্ন। গোলাপিটা তোর মায়ের, বেগুনিটা তোর, আর নীলটা তনয়ার। ইরা চট করে নিজের শাড়িটা হাতে তুলে নেয়। খুলে দেখে ঢাকায় জামদানি শাড়ি, বেশ পছন্দ হয়েছে তার। তনয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে ইউসুফ তার শাড়ির প্যাকেটটা তনয়ার দিকে এগিয়ে দেয়। তোমারটাও খুলে দেখো, ভালো লেগেছে কিনা। তনয়া হাতে নিল, খুলে দেখলো নিজেরটাও। শাড়িটা সত্যিই সুন্দর, হাসি ফুটে উঠল তার ঠোঁটে। সুন্দর হয়েছে। ইউসুফ হাসে। তাসলিমার জন্য আনা শাড়িটা হাতে নিয়ে উঠে দাঁড়ায়। থাক তোরা,
আমি তোদের মায়ের শাড়িটা দিয়ে আসি। ইউসুফ চলে যায়। ইরা তনয়ার সামনে এসে দাঁড়ালো। কালকে দুজনে পরে ছবি তুলবো, ঠিক আছে? তনয়া মাথা দোলায়। এই পরিবারটা তার, সে মিশে গিয়েছে মানুষগুলোর মাঝে, অথচ একটা সময় সে ভাবতো এই মানুষগুলো হয়তো তাকে মেনেই নিতে পারবে না। আর আজ এই মানুষগুলোই তার আপন, একটু বেশি আপন, কাছের কেউ। আবারও কলিং বেল বেজে ওঠে। এবার ইরা গিয়ে দরজা খুলে তেহরাব এসছে, অথচ তেহরাবকে প্রচুর রাগান্বিত দেখাচ্ছে। ইরাকে পাশ কাটিয়ে কোনো দিকে না তাকিয়ে গটগট করে উপরে চলে গেল। ইরা ও তনয়া দুজনেই অবাক হলো। ইরা দরজা বন্ধ করে তনয়ার কাছে আসলো। ভাইয়ের আবার কি হলো বলো তো, এত রেগে আছে কেন? তনয়া ওপর থেকে দৃষ্টি সরিয়ে ইরার দিকে তাকায়। কি জানি, আমিও তো বুঝতে পারছি না। তুমি উপরে যাও। তনয়া এক পলক তাকিয়ে উপরে চলে আসে, দরজার সামনে এসে দাঁড়ায়। বিছানায় হাতের ওপর ভর দিয়ে বসে আছে তেহরাব, মাথা নিচু করে। তনয়া ভেবে পাচ্ছে না হঠাৎ হলোটা কি। ভয় নিয়ে নিজেও ভেতরে আসলো, তেহরাবের সামনে এসে দাঁড়ালো। কি হয়েছে আপনার? তেহরাব জবাব দিল না, ওভাবেই বসে রইল। তনয়া সাহস করে তেহরাবের কাঁধে হাত রাখলো। শুনছি। বাকিটা বলার আগেই তনয়ার গালে এসে পড়ল তেহরাবের শক্ত হাতের থাপড়। আকস্মিক আঘাতে তনয়া ছিটকে পড়ল নিচে। গালে হাত রেখে ছলছল দৃষ্টিতে তাকালো তেহরাবের দিকে। তেহরাব দত্তে দত চেপে তাকিয়ে আছে তার দিকে, চোখ মুখ লাল হয়ে আছে। তনয়া বুঝলো না কেন তেহরাব তাকে মারলো, সে তো কিছু করেনি। তেহরাব বসে পড়ে তনয়ার সামনে, চেপে ধরে তনয়ার গাল, হিসিয়ে বলে, কেন আমাকে সব লুকাচ্ছিস? কি ভেবেছিস কিছু জানবো না? তনয়া ভয় পেয়ে যায়, বুঝতে পারে না তেহরাবের কথার মানে। নিজের গালের ওপর থাকা তেহরাবের হাতের ওপর হাত রাখে তনয়া। কি বলছেন এসব? কিছু বুঝতে পারছি না আমি। তেহরাব আরো শক্ত করে চেপে ধরে তনয়ার গাল। একদম নাটক করবি না, একদম মেরে ফেলবো। বালিয়া কেন গিয়েছিলে? সে আবার সাথে দেখা করতে? তনয়া চমকায়। তেহরাব জানলো কি করে? শুকনো ঢোক গিলে তনয়া, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। লাগছে আমার, ছাড়ুন প্লিজ। চুপ, একদম চুপ। মেরে ফেলবো তোকে আমি। তুই যেখানে খুশি, যখন খুশি, যার সাথে খুশি যা, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমাকে লুকিয়ে কেন তনয়া? কেন বল? তেহরাবের ধমকে তনয়া কেঁপে ওঠে, সাথে সাথে কান্না করে দেয়। তেহরাব ছেড়ে দেয় তনয়াকে, চেপে ধরে নিজের মাথা চুল। তনয়া নিজের গালে হাত রেখে অশ্রুসিক্ত দৃষ্টিতে তাকায় তেহরাবের দিকে। আসলে পুনরায় তেহরাবের অগ্নি দৃষ্টি দেখে কথা আটকে যায় তনয়ার, মাথা নিচু করে ফেলে তৎক্ষণাৎ। হিচকি তুলতে তুলতে বলে, আসলে আমার এসএসসি সার্টিফিকেটে ভুল ছিল। ওনার মানে শিহাব ভাইয়ের কাছে ঠিক করতে দিয়েছিলাম, সেটাই দিতে এসেছিল আমায়। আর আমি বুঝতে পারিনি এতটুকুর জন্য আপনি এত রাগ করবেন। তেহরাবের অধরে ফুটে ওঠে তাচ্ছিল্যের হাসি। তনয়া, তুই মিথ্যেটা অন্তত আমার সামনে বলতে আসিস না। তোকে আমি খুব ভালো করেই চিনি, জানি। শুধু আফসোস একটাই, তুই আমাকে বিন্দু মাত্র চিনিস না। তনয়া আমতা আমতা করে বলে। মানে? তেহরাব চোখ বন্ধ করে কপাল চেপে ধরে, ঠোঁট ফাঁক করে শ্বাস ফেলে। আমার সামনে থেকে যাও প্লিজ। এমন করছেন কেন? আমি সত্যি বলছি। তেহরাব অতি শীতল কণ্ঠে আবার বলল, ভালো করে বলছি তনয়া, আমি দ্বিতীয়বার তোর শরীরে হাত তুলি, তার আগে তুই বেরিয়ে যা। তনয়া তেহরাবের কাছে আসলো। আমি বিশ্বাস করুন, আমি সত্যি। তেহরাব ধপ করে চোখ মিলল, তনয়ার বাহু ধরে দাঁড় করালো। দরজার সামনে এসে তনয়াকে ধাক্কা দিয়ে বের করে দেয়। যেদিন সত্যিটা বলার সাহস পাবি সেদিন আমার সামনে আসবে, তার আগে না। মাইন্ডেড। বলেই ধপ করে দরজা লাগিয়ে দেয় তেহরাব। তনয়া মুখে হাত রেখে কান্না করতে থাকে। তেহরাব তাকে ভুল বুঝছে, হয়তো উনি ভাবছে শিহাবের সাথে কোনো খারাপ সম্পর্ক আছে, কিন্তু এটা তো সত্যি না। আসলে তো তনয়ার ভাবনার রেশ কাটে ভেতরে থেকে ভাঙচুরের শব্দ পেয়ে ইরা, ইউসুফ, তাসলিমাও ছুটে আসে। তনয়াকে বাইরে দাঁড়িয়ে কাঁদতে দেখে সবাই অবাক হয়। কি হয়েছে তনয়া? তেহরাবের কি হয়েছে? তনয়া জবাব দেয় না তাসলিমার কথায়, মনে মনে বলে, এই কারণেই আমি চাইনি আপনার হতে। আমাকে কেউ ভালোবাসতে পারে না। ঘরের ভেতর থাকা একের পর এক জিনিসপত্র ভাঙচুর করছে তেহরাব। তার মাথা কাজ করছে না, তার রাগ হচ্ছে, কষ্ট হচ্ছে। তবে এর জন্য না যে তনয়া শিহাবের সাথে দেখা করেছে। কারণটা একটাই,
তা হচ্ছে তাকে লুকানো। তেহরাব নিচে বসে পড়ে, হেলান দেয় বিছানার সাথে। রাগে দুঃখে আপনা আপনি চোখ দিয়ে পানি পড়ছে তার। তুই কি ভেবেছিস তবে আমি কিছুই জানি না? এই পৃথিবীতে তোকে সবচেয়ে বেশি যদি কেউ চেনে থাকে সেটা হলো মামি, এই তেহরাব সরকার। তবে আমি চাই তোর মুখ থেকে জানতে। তুই না বললে আমার কোনো যায় আসতো না। আমার খারাপ লাগার দিকটা হচ্ছে তুই আমাকে না বলে শিহাবকে বলছিস। তোর বিষয়ে বাইরের একটা ছেলে জানছে, অথচ আমি তোর স্বামী। আমাকে তুই কিচ্ছু বলতে পারছিস না, এত ভয় পাস? বিশ্বাস নেই আমার উপর? তবে থাক তুই। যেদিন তোর মনে আমার প্রতি পুরোপুরি বিশ্বাস আস্থা আসবে সেদিন আসিস তুই আমার সামনে। আমার ভালোবাসার গভীরতা নিয়ে তোর মনে খুঁতখুত আছে, তাই তো ভাবছিস সত্যিটা বলার পর আমি তোকে ভুল বুঝবো। তুই সত্যি বোকা তনয়, আর তোর এই বোকামের জন্য আমাকে যন্ত্রণা পোহাতে হয়। আর কত? তেহরাব চোখ বন্ধ করে নেয়। সময় পেরোতে থাকে। ধীরে ধীরে দরজার ওপারে থাকা মানুষগুলো ডাকাডাকিও কমে আসে, তবে কমে না দুটি মানুষের যন্ত্রণা। দুজনেই পড়ছে তার ভালোবাসার মানুষের দহনে। গোটা রাতই বুঝি এভাবেই যাবে, নাকি গোটা জীবন? মধ্যরাত, চাঁদের মৃদু আলোতে আলোকিত চারপাশ। ছাদের এক কোণে বসে আছে তনয়া। কিছু ভালো লাগছে না তার। তেহরাব আর দরজা খুলেনি। তাসলিমা ইরা বারবার জিজ্ঞেস করার পরেও যখন কোনো উত্তর পেল না, তখন তনয়াকে ইরার সাথে শুতে বলে তারা চলে গেলেন। তবে তনয়ার যে ঘুম নেই, তাই তো ফোনটা নিয়ে বসে আছে ছাদে। চোখ মুখ ফুলে আছে তার। ফোনটা হাতে নিয়ে মায়ের নাম্বারে ডায়াল করে। হয়তো ঘুমিয়ে গিয়েছে, কিন্তু না, ফোন কল রিসিভ হলো। তনয়া অনুভূতি শূন্যভাবে তাকিয়ে আছে সামনের দিকে। এত রাতে কল করলি যে, কিছু হয়েছে? তানিয়ার কথায় তনয়ার চোখ বেয়ে আবারও পানি গড়িয়ে পড়ল। আম্মু আমি আর পারছি না, এসব লুকোতে পারছি না আমি। তানিয়া সোজা হয়ে বসলেন। বিছানা থেকে নেমে বেরিয়ে আসলেন বাড়ির বাইরে। কি বলছিস এসব? তনয়া কেঁদে উঠল। আম্মু আমি সব বলে দেবো ওনাকে, অপরাধী লাগছে আমার নিজেকে। তানিয়া কিছু গম্ভীর হলেন। চুপ, কি বলছিস? কিচ্ছু বলবি না। তনয়ের রাগ হলো, দাঁতে দাঁত চেপে বলল, বলবো না মানে? তোমার কথা মতো আজ আমি শিহাব ভাইয়ের সাথে হসপিটালে গিয়েছিলাম, আর উনি সবটা জানে। উনি খারাপ ভাবছে আমায়। আমি এসব নিতে পারছি না আম্মু। তানিয়া চমকায়। জানে মানে? তুই বলিসনি সার্টিফিকেটের কথা? বলেছি, তবে বিশ্বাস করেনি। আর আমি ওনাকে আর মিথ্যে বলতে চাই না। আমি কালকে সবটা বলে দিব ওনাকে। আমি তনয়কে আর কিছু না বলে তানিয়া অস্থির কণ্ঠে বলে ওঠে, চুপ, একদম না তনয়া, এমনটা করিস না। সব শেষ হয়ে যাবে। রিপোর্টগুলো আসতে দে, আমি জানি আল্লাহ রহমত করবে। তনয় আরো শব্দ করে কেঁদে ওঠে। প্লিজ আমায় আটকেও না, যা হওয়ার হোক। আমি আর কিচ্ছু লুকাতে চাই না। এতে যদি উনি আমায় ছেড়ে দেয় তাও দিক, এভাবে আমি থাকতে পারবো না। তানিয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিল তনয়া। হাঁটুতে মুখ গুজে কাঁদতে লাগলো। মিথ্যে নিয়ে বাঁচা যায় না, সে চায়ও না। ভোরের আলো চোখে মুখে এসে পড়তেই চোখ খুলে তনয়া। রাতে এখানেই ঘুমিয়ে পড়েছিল সে। সোজা হয়ে বসলো, মাথায় ঘোমটা টেনে উঠে দাঁড়ালো, পা বাড়ালো নিচের দিকে। নিজের রুমের সামনে আসতেই দেখে দরজা খোলা। অধজোড়া প্রশস্ত হয় তনয়ার। দ্রুত রুমে প্রবেশ করে, সাথে সাথে মুখটা মলিন হয়ে যায়। তেহরাব নেই, কোথাও নেই। তবে কি চলে গিয়েছে? বিছানায় বসে পড়ল তনয়া। আবারও কান্না পাচ্ছে তার। ক্ষমা করে দিন আমায়, আমি ভুল করেছি। নিজেকেই নিজে বলল তনয়া। চোখের পানি মুছে ফোনটা হাতে নিল। কল করলো তেহরাবকে। একবার দুবার করে বার কয়েক কল করলো, তবে লাভ হলো না। তেহরাব কল ধরছে না। নিজের প্রতি রাগ হচ্ছে তার। একটাবার কলটা ধরুন প্লিজ, একটাবার। হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে তেহরাব। কপালের আঘাতপ্রাপ্ত স্থান শুকিয়ে রক্ত জমাট বেঁধে আছে। মাথা ভন ভন করছে, ঝাপসা দেখছে সবকিছু। রিংটোনের শব্দে টিপ টিপ করে তাকায় তেহরাব। মাথা টনটন করছে। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে আশপাশটা দেখল। আপাতত সে ব্যতীত আর কেউ নেই। কিন্তু সে এখন কোথায়? মনে করার চেষ্টা করতে লাগলো তেহরাব। জায়গাটা চেনা চেনা লাগছে। গতরাতে তার কাছে একটা কল আসে, সেই ভিক্ষুকের ফোন। ফোন দিয়ে বলে মাহিম নাকি অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। এ কথা শুনে তেহরাব সেই রাতে বাইক নিয়ে চলে আসে সেখানে। তবে সেখানে ভিক্ষুক বা মাহিম কেউই ছিল না। তারপর কি হলো? তার মাথায় আঘাত লাগলো। তারপর কিছুই মনে পড়ছে না তো। তেহরাবের টনক নড়ে, বিড়বিড়ায়, মাহিম? মাহিম কোথায়?
এমন সময় দরজা খোলার শব্দ আসে তেহরাবের কানে। চোখ মেলে তাকায় সেদিকে। সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে দেখে প্রচুর অবাক হয় তেহরাব। তার সামনে সাদা লুঙ্গি ধরে দাঁড়িয়ে আছে মিজু। তার মানে সবটা জেনে গিয়েছে। আরো কয়েকজন লোক আসলো ঘরে, তেহরাবকে সোজা করিয়ে বসিয়ে দিল। মিজু তেহরাবের সামনে এসে দাঁড়ালো, শক্ত করে লাথি বসালো বুকে। তেহরাব ব্যথায় চোখ বন্ধ করে নিল। মিজু কলার চেপে ধরল। আগেই বলেছিলাম ছোকরা, আমার সাথে লাগতে আইসো না। এ শুনে কার কথা? তুমি তা বেডা আমার নাতনিরই বন্দি বানাই রাখছিল। ওকে সাহস আছে মাইরি, হ্যাঁ? তেহরাব চোখ খুলে, চোখ দিয়ে যেন লাফা ঝরছে, তবে অধরে বাঁকা হাসি বিদ্যমান। বাধা পা দিয়ে আঘাত করলো মিজুকে। মিজু পড়ে গেল নিচে। সাথে সাথে লোকগুলো তেহরাবের দিকে তেড়ে আসতে নেয়, তবে মিজুর হাতের ইশারায় থেমে যায় সে। পানির পিচকি ফেলে বলে, এই বান্দারে আমি নিজে দেখবো। তা বল এখন, আমার মাহিম রে আটকায় রাখছিলি কেন? তেহরাব কিছু বলে না, শুধু অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থাকে মিজুর দিকে। মিজু ঠাস করে চড় বসিয়ে দেয় তেহরাবের গালে। হ্যাঁ, বাইন্ড কথা বল। এতগুলা দিন আমার নাতনি রে কম অত্যাচার করছস, হ্যাঁ? তেহরাব আবারও হাসে, ঠোঁট কামড়ে বলে, মেরে যে ফেরেনি তাই তো বেশি। মিজুর রক্ত চড়ে যায় মাথায়, উঠে দাঁড়ায়, আবারও লাথি মারে বুকে। শালা সাহস মাইরি, তোর লাশ আমি কুত্তা দিয়া খাওয়া মুসুয়ারের বাচ্চা। আর যেই মা ইল্লাইগা এত কিছু, ওইটারে যে কি করমু সালিয়ে বাঁচাই রাইখাই ভুল করছি। আর তুই তো হুদাই বাঁ হাত ঢুকাইলি। এত সময় নিজেকে বলা কথাগুলো মানতে পারলেও তনয়াকে নিয়ে বলা কথাটা হজম হলো না তেহরাবের। ঝংকার তুলে বলল, এই কুত্তার বাচ্চা, কারে গালি দিস তুই? তেহরাব সরকারে তুই চেনাস না? তনয়কে নিয়ে আর একটা কথা বললে তোর কবর চেনে নিয়ে আসুন, শুয়োর। মিজু দাঁত বের করে হাসলো, চুচু শব্দ করে মাথায় লাথি মারে। মা গিল্লিগা কত দরদ মাইরি, এই তো মেন্সের ছোঁয়া জিনিস। তেহরাব চোখ বন্ধ করে নেয়, এসব সে শুনতে পারবে না। যেদিন থিক্কা শুনেছি তুই তনয়ারে বিয়া করছস, ওই দিন থিক্কাই মনটা যেন কেমন করতাছিল। তাই তো লোক লাগাইছিলাম তোর পিছে। তোরে পরাণ বাড়ি যাইতে দেখা আমারে বলছে। তখনও জানতাম না আমার নাতনিরে তুই এমনি বন্দি কইরা রাখছস। কালকের আগের দিন আমার লোকেরা ওই বাড়িতে গেলে দেখে আমার মাহিমটা কি অবস্থায় পইরা আছে। ইস, আমার ভাইটা ফকির বেটারে আটকায় রাইকা কল দিয়াছি তোরে। এখন মর শালা। আমার নাতনিটার কি অবস্থা, হাসপাতালে ভর্তি। কথা কইতেও পারে না ভালা মতো, পাগল বানাই ছাড়ছস। কি করছিস তোর লগে? কোন এক গিল্লিগা তুই কিনা আমার নাতনিরে এমনি পাগল বানাইলি? শালা বাইন। একদমে কথাগুলো বলে থামলো মিজু। পাশে থাকা লোকটাকে ইশারা করে বলল, এমন মায়ের মারবি এর যেন দম না থাকে, ভূত মাজা নিচে না যায়। আর নদীর পারে ফালাই আসবি। নিজের মরণ নিজে লিখেছে, লগে ওই মা হিরো। তেহরাবের কপালের রগগুলো ফুলে উঠেছে, চিৎকার করে বলল, আমাকে যা ইচ্ছা কর, তনয়ের যদি কিছু হয় রে মিজু, তোর পুরো বংশ নির্বংশ করে ছাড়বো। মিজু শব্দ করে হাসলো। তা করিস? আরে তনয়া তো আমাগোই, ওরে দিয়াই শুরু করি, কি কস? কুত্তার বাচ্চা, সাহস থাকলে হাত পায়ের বাঁধন খুলে দে, কে কি করে দেখাবো। তেহরাবের কথায় কিছুটা মজা পেল মিজু। মুখটা দেখে তাই তো মনে হচ্ছে। যারে জসিম, খুইলা দে, দেহি কি করে। মিজুর কথা মতো হাত পা খুলে দিল জসিম, সাথে সাথে লাথি মারল জসিমকে। উঠে দাঁড়িয়ে মিজুকে পেটে একটা লাথি মারতেই সে পড়ে যায়। তবে বাকি লোকগুলো এসে তেহরাবকে ধরে ফেলে। সবাই মিলে মারতে থাকে তেহরাবকে। তেহরাব কি করবে বুঝতে পারছে না। সে একা এতগুলো মানুষের সাথে পারবে না। সে কোনো গল্প সিনেমার হিরো নয় যে একাই ৫-৬ জন মানুষকে মোকাবেলা করতে পারবে। সে মানুষ, সাধারণ মানুষ। তেহরাব আলগোছে ফোনটা বের করে ফাহিমের নাম্বারে কল করে। ফাহিমের বাসা মেজর গোডাউনের পাশেই। ফোনটা ছুঁড়ে মারে নিচে। লোকগুলো আটকানোর চেষ্টা করে চিল্লিয়ে বলে, ফাহিম, মেজর গোডাউনে আয় এক্ষুনি, জলদি পোলাপান নিয়ে। ওপাশ থেকে ফাহিম অনেক কিছু জিজ্ঞেস করলেও জবাব দেওয়ার মতো পরিস্থিতি নেই তেহরাবের। মিজু ততক্ষণে চলে গিয়েছে বাইরে। তেহরাব আর পারছে না।
সে একলা কতক্ষণ পারবে এদের সাথে? তার উপর মাথা থেকে রক্ত ঝরছে। ইতিমধ্যে একজনকে বলতে শুনে এত নামাইরা চাক্কুমার, তাই তো হয়। জসিম মাথা নেড়ে বলে। নিয়াই, শালার শৈলে মেলা শক্তি। সাথে সাথে ছেলেটা দৌড়ে বেরিয়ে গেল। তেহরাব বসে পড়ল নিচে। কেউ একজন বাঁশ দিয়ে মাথায় আঘাত করেছে। এত সময় তাদের আটকাতে পারলেও এখন আর জোর নেই। তার সামনে ভাসছে তার মৃত্যু। আর কিছু সময়ের মাঝেই হয়তো সে শেষ হয়ে যাবে। তেহরাব মাথায় হাত রাখে, মনে মনে বিড়বিড়ায়, তনয়া, শেষ দেখা কি হবে না? কালকে তোকে খুব জোরে মেরেছে, তাই না? ক্ষমা করে দিস জান। এমন সময় একটা ছুরি এসে লাগে তেহরাবের পেটে। পরপর 4 বার। পঞ্চমবার আঘাতটা লাগে তেহরাবের বুকে। না, সে বোধহয় আর বাঁচবে না। এই বুঝি সব শেষ। পুরোপুরি ঢলে পড়ল তেহরাব। প্রচন্ড কষ্ট হচ্ছে তার, শ্বাস নিতে পারছে না তো। ঝাপসা হয়ে আসছে সব। এমন সময় নজরে পড়ল ফাহিম সহ তার কিছু লোকদের। ফাহিম দৌড়ে আসলো তেহরাবের কাছে। তবে তেহরাব কিছু বলতে পারল না। তার কানে বিপ বিপ শব্দ হচ্ছে। আশেপাশের কোনো আওয়াজ কানেই যাচ্ছে না। তার বুঝি সময় ফুরিয়ে এলো। মনে মনে বলল, শেষ নিঃশ্বাস ফেলে রাখ। একটা বার কি তোকে দেখতে পারতাম না? ভালোবাসি তোনে। দেখ, আমি তোর ধর্ষণকারীকে শাস্তিও দিয়েছি। আমাকে আমাকে ক্ষমা করে দিস। তেহরাব, এই তেহরাব, তাকা বলছি, তাকা। তেহরাব টিপ টিপ করে তাকালো ফাহিমের দিকে। ঝাপসা দৃষ্টিতে ভালোই চিনতে পারল। অধৈর্যরা প্রশস্ত হলো কিঞ্চিত। ফাহিম এখনো ডেকে চলেছে। তবে তেহরাব তো কিচ্ছু বলছে না। সে তো ভাবছে, তনয়াকে ভাবছে। শুনেছে মৃত্যুর আগে নাকি শেষ 7 মিনিট মস্তিষ্ক সব স্মৃতি এক মুহূর্তের জন্য দেখায়। তেহরাবও তার এলো কেশিকে দেখছে। চোখের সামনে ভাসছে প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু। আর যদি দেখা না হয় তখন কি হবে? তনয় কি অন্য কারো হয়ে যাবে? পারবে? কই, তেহরাব তো পারতো না। নিজের উপর হাসলো তেহরাব। এমন সময় এসেও সে কিনা স্বার্থপর চিন্তা ভাবনা করছে। ফাহিম সহ কয়েকজন মিলে তেহরাবকে কখন গাড়িতে তুলেছে সে খেয়ালও তেহরাবের নেই। এখন গাড়ি চলছে। তেহরাব শক্ত করে চেপে ধরল নিজের বুক, যেখান থেকে এখনো রক্ত পড়ছে। ফাহিমের দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, তনয়ার জন্য কিছু না হয়, নাহলে আমি কিন্তু মিজুকে ছাড়বো না। ফাহিম এক হাত দিয়ে তেহরাবের পেটের আঘাতপ্রাপ্ত স্থান চেপে ধরে রেখেছে। অস্থির কণ্ঠে বলল, কিছু হবে না, তুই চোখ খুলে রাখ, বন্ধ করিস না ভাই, প্লিজ বন্ধ করিস না। এই মামা, জোরে চলো না অটো। ফাহিমের চোখেও পানি। তেহরাব যে তার বেস্ট ফ্রেন্ড, ভালো খারাপ সব পরিস্থিতির সঙ্গী। এই ছেলে চলে গেলে কি হবে তার? ফাহিমের কথায় অটোওয়ালা গাড়ির টান বাড়ালো। তবে তেহরাব যে চোখ খুলে রাখতে পারছে না। বড্ড ক্লান্ত লাগছে তার। তেহরাব ফাহিমের হাতের উপর হাত রাখলো। ঘুম পাচ্ছে, একটু ঘুমাই। তনয়াকে বলিস ভালোবাসি, আমি অনেক 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 ভালোবাসি। আর অনেকগুলো সরি। এই ভাই, এসব কেন বলছিস ভাই? প্লিজ আবল তাবল বলিস না। ফাহিম এবার কেঁদেই ফেলল। তেহরাব হাসে। আস্তে আস্তে চোখ জোড়া বন্ধ হয়ে আসে তার। শেষবারের মতো বিড়বিড় করে একটি বাক্য, ভালোবাসি জান, ভালোবাসি। রান্নাঘরে সবজি কাটছে তনয়া। আজ সে নিজে রান্না করবে তেহরাবের জন্য। তাসলিমা কেউ ঢুকতে দেয়নি রান্নাঘরে। তেহরাবের পছন্দের খিচুড়ি ও হাঁসের মাংস। তেহরাবের সাথে কথা না বলে যে সে থাকতে পারছে না। বসার রুম থেকে চিৎকারের শব্দ শুনিয়ে চমকায় তনয়া। ভ্রুকুচকে দৌড়ে বের হয় রান্নাঘর থেকে। বসার রুমে আসতেই দেখে ইরা সোফায় বসে কাঁদছে। তনয়া অবাক হলো। হঠাৎ কি হলো? ইরার কান্নার শব্দ পেয়ে তাসলিমাও নিচে আসলো। তনয়া ইরার কাছে এসে প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে আপু, কাঁদছেন কেন? ইরা তনয়ার দিকে তাকায়, কিছু বলছে না, শুধু কেঁদেই চলেছে। তাসলিমা দৌড়ে এসে ইরার পাশে বসে ইরাকে জড়িয়ে ধরে। কি হয়েছে মা, কি হয়েছে, কাঁদছিস কেন? ইরা কাঁদতে কাঁদতে জবাব দেয়, আম্মু, ভাইয়া। তাসলিমা চমকায়। তেহরাব, কি হয়েছে তেহরাবের? তেহরাবের কথা শুনে তনয়া ইরার সামনে এসে বসে। অস্থির কণ্ঠে প্রশ্ন করে, কি হয়েছে ওনার, কি বলুন না। ইরা কপালে হাত রেখে কাঁদতে কাঁদতে বলে, ভাইয়া এনা মেডিকেলে ভর্তি, ভাইয়া আইসিইউতে আছে, আর কিছু জানি না আমি।
ইরার কথা কর্ণপাত হতেই ছিটকে পড়ল তনয়া। তাসলিমার কিছুক্ষণ সময় লাগলো সবটা নিতে। তার তেহরাব আইসিইউতে। কি বলছে এসব? তাসলিমা ইরার বাহু ধরে নিজের দিকে ঘুরায়। এই কি বলছিস এসব? কি হয়েছে আমার তেহরাবের? ইরা, তুই মজা করছিস বল? আমার ছেলেটা। আব্বুর নাম্বার থেকে ফাহিম ভাই কল করেছিল আম্মু। আব্বু নিজেও অসুস্থ হয়ে পড়েছে। আর কিছু বললো না। ও মা, ভাইয়া হাসপাতালে। ইরা আবারও কাঁদতে লাগলো। এবার তাসলিমাও চিৎকার করে উঠল। আর তনয়া এখনো সবটা মস্তিষ্কে গ্রহণ করতে পারছে না। মূর্তির মতো বসে রয়েছে। তেহরাব হাসপাতালে কথাটা মাথায় আসতেই চট করে উঠে দাঁড়ালো তনয়া। দৌড় লাগালো দরজার দিকে। যেতে যেতে বলল, না না, কিছু হয়নি ওনার। মিথ্যে বলছে সবাই। আমি যাব, হসপিটালে যাব আমি। তনয়াকে দৌড় দিতে দেখে ইরা আর তাসলিমাও উঠে দাঁড়ায়। ইরা এক পলক মায়ের দিকে তাকিয়ে বলল, তুমি থাকো, চিন্তা করো না প্লিজ, আমি আসছি। অতঃপর ইরাও দৌড় লাগালো পিছু। তাসলিমা কাঁদতে কাঁদতে বসে পড়ল সোফায়। কি হলো তার ছেলেটার? ইরা বাড়ির বাইরে আসতেই দেখে তনয়া অটো দাঁড় করাচ্ছে। ইরা দৌড়ে তনয়ার কাছে গেল। তনয়া শান্ত হও প্লিজ, এখন এমন করার সময় না। আমি যাচ্ছি, চলো। তনয়া জবাব দিল না। উঠে বসলো অটোতে। রওনা দিল হাসপাতালের উদ্দেশ্যে। আইসিইউ এর বাইরে মাথায় হাত দিয়ে বসে আছে ইউসুফ। এক নাগাড়ে সেও কেঁদে চলেছে। তার অশান্ত ভবঘুরে ছেলেটা এখন কি অবস্থায় আছে? একটু পর পর বড় বড় ডাক্তারদের আসা যাওয়া লাগছে। ফাহিম বড় করে শ্বাস নিল, শান্ত করলো নিজেকে। এই মুহূর্তে তাকে ভেঙে পড়লে চলবে না। ফাহিম গিয়ে বসলো ইউসুফের পাশে। আঙ্কেল প্লিজ এভাবে ভেঙে পড়বেন না, তেহরাব ঠিক হয়ে যাবে। ইউসুফ মাথা নেড়ে নেড়ে আরো কান্না করতে করতে বলতে থাকে, কেউ কিছু বলছে না, না ডাক্তার না তোমরা। আমার তেহরাব। ফাহিম ইউসুফের কাঁধে হাত রাখলো। প্লিজ শান্ত হন আঙ্কেল, আপনারা এমন করলে তেহরাবের কি হবে? ইউসুফ সোজা হয়ে বসলো। হঠাৎ তার চোখে মুখে ফুটে উঠল গম্ভীর ও রাগান্বিত ভাব। সবটা জানতে চাই আমি, কি করে হলো এসব? বল ফাহিম। ফাহিম দীর্ঘশ্বাস ফেলল। সে নিজেও কিছু জানে না। তেহরাব তখন ফোন না করলে হয়তো সেখানে যেতেও পারতো না। আমি জানি না আঙ্কেল, তেহরাব কল করে মিজুর গোডাউনে যেতে বলে পোলাপান নিয়ে। আমি গিয়ে দেখি মিজুর লোকেরা ওকে মারছে। আমিও নিজেকে বুঝতে পারছি না মিজুর সাথে ওর শত্রুতাটা কি নিয়ে। উনি তো আপনাদের আত্মীয়। ইউসুফ রকুচকায়। কিছুটা আন্দাজ করতে পারছেন তিনি। তার মানে মাহিমের খবর জেনে গিয়েছে। ইউসুফের মাথা কাজ করছে না। তার ছেলে কেন বিনা কারণে মাহিমকে আটকে রেখেছিল? এমনটা না করলে আজ তেহরাবের এই অবস্থা হতো না। ইউসুফ চোখ মুখ গম্ভীর করে উঠে দাঁড়ায়। আমার ছেলের কিছু হলে ওর গোটা পরিবারকে জেলের ভাত খাওয়াবো। বলেই পকেট থেকে মোবাইলটা বের করে কাউকে একটা কল করতে করতে চলে যায় ইউসুফ। বসে রয় ফাহিম। এমন সময় আইসিইউ থেকে একটি ডাক্তার দ্রুত বের হলেন। ফাহিমও দৌড়ে তার কাছে গেল। স্যার ওর কি অবস্থা একটু বলুন না। ডাক্তার কাউকে একটা খুঁজতে খুঁজতে দ্রুত স্বরে বলেন, একদম বাজে, প্রচুর ব্লিডিং হয়েছে, তার উপর ক্ষতগুলো অনেক গভীর, জানি না বাঁচবে কিনা। ফাহিমের মেজাজ খারাপ হয়। কি ধরনের কথা এসব? এসব কি ধরনের কথা? কি বলছেন এসব? বাঁচবে না মানে? তেহরাবকে সুস্থ চাই আমরা। ওর যদি কিছু হয়েছে তো এই ক্লিনিক জ্বালিয়ে দেব। ডাক্তার বিরক্তিকর চাহনি নিক্ষেপ করলেন। এসব হুমকি দামকি আমাদের দিয়ে লাভ নেই। এসব মারামারি করার আগে ভাবা উচিত ছিল সৃষ্টিকর্তাকে স্মরণ করুন, সবটা তার হাতে। আর রোগীর অবস্থা একদম বাজে, পালস রেট ক্রমশ কমছে, কোনো উন্নত হচ্ছে না। এখন তো মনে হচ্ছে আইসিইউতেও কাজ হবে না, লাইফ সাপোর্টে রাখতে হবে। এমন সময় ভেতর থেকে ডাক পড়ে ডাক্তারের। উনি দ্রুত ভেতরে চলে যান। ফাহিম ধপ করে বসে পড়ে। তেহরাবের কিছু হতেই পারে না। এবার আর নিজেকেও সামলাতে পারে না ফাহিম, নিজেও কেঁদে ফেলে। ছেলেটা যে তার আপন ভাইয়ের থেকেও বেশি, সেই ছোট্ট থেকে একসাথে তারা। আজ এই রকচটা ছেলেটার এই অবস্থা। ফাহিমের শ্বাস বন্ধ হয়ে আসছে। তেহরাবের কিছু হলে সেই বা কি করে থাকবে? ভাই প্লিজ ফিরে আয়। আল্লাহ গো, ছেলেটারে ঠিক কইরা দাও আল্লাহ। ভাইয়া, উনি কোথায়? উনি ঠিক আছেন তো? হঠাৎ নারী কণ্ঠ কর্ণপাত হতেই চমকে ওঠে ফাহিম। সামনে তাকিয়ে দেখে তনয়া দাঁড়িয়ে আছে। ইরাও দৌড়ে এদিকে আসছে। ফাহিমকে কাঁদতে দেখে তনয়া নিজের চোখের পানি মুছে হাসি হাসি মুখ করে বলে,
কাঁদছেন কেন? উনি কই? কি হয়েছে ওনার? ফাহিম ঠোঁট কামড়ে উঠে দাঁড়ায়। কি জবাব দিবে সে তনয়াকে? ভাই কোথায়? ফাহিম ভাই, কি হয়েছে বলুন না। আর বাবা কই? ফাহিম ভেবে পাচ্ছে না কি জবাব দেবে এ দুজনকে। এখন যদি বলে তেহরাবের অবস্থা মোটেও ভালো না, তাহলে দুজনের একজনকেও তো সামলাতে পারবে না। এমন সময় আইসিইউ থেকে বের করা হয় একটি স্ট্রেচার। আশেপাশে অনেক ডাক্তার নার্স। স্ট্রেচারে শুয়ে আছে তেহরাব। তনয়া পা বাড়ায় সেদিকে। তনয়াকে তাদের দিকে আসতে দেখে ডাক্তার নার্সকে বলে,